আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে 30 ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে তোমাদের একবার সিলেবাসটা নিয়ে আলোচনা করব, এবং তারও আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের যে 70 নম্বর পরীক্ষা আছে, তোমাদের ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কয়েকটি ধারা, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে 3টে, 1 নম্বর প্রশ্ন আসবে 3টে, এছাড়া সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2, সেটা তোমার এখানে 1টা আসবে, এবং 3 নম্বরের প্রশ্ন আসবে 1টা। 5 নম্বরের কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসছে না। তারপরে হচ্ছে দিল্লি সুলতানি, এখান থেকে 1 নম্বরের অর্থাৎ এমসিকিউ আসছে 3টে, 1 নম্বরের প্রশ্ন 3টে, 2 নম্বরের প্রশ্ন 1টা, 3 নম্বরের প্রশ্ন 1টা, 5 নম্বরের প্রশ্ন 1টা। মুঘল সাম্রাজ্য থেকে এমসিকিউ 2টো, 1 নম্বরের প্রশ্ন 2টো, 2 নম্বরের প্রশ্ন 1টা, 3 নম্বরের প্রশ্ন 1টা এবং 5 নম্বরের প্রশ্ন 1টা। জীবনযাত্রা ও সংস্কৃতি, এখান থেকে 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 1টা 2 নম্বর প্রশ্ন, 1টা 3 নম্বর প্রশ্ন এবং 1টা 5 নম্বর প্রশ্ন আসছে। মুঘল সাম্রাজ্যের সংকট, এখান থেকে তোমাদের আসছে 1টা এমসিকিউ, 1টা 1 নম্বরের প্রশ্ন এবং 1টা 2 নম্বরের প্রশ্ন। এছাড়াও অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এইগুলো থেকে তোমাদের 1টা 3 নম্বর প্রশ্ন আসছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে তোমাদের 14টা থাকছে এমসিকিউ, তোমাদের 14টা থাকছে 1 নম্বর প্রশ্ন, 6টা থাকছে 2 নম্বর প্রশ্ন, 5টা থাকছে তোমাদের 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন থাকছে তোমাদের 3টে। সেই হিসাবে তোমাদের প্রশ্নটা সেট হবে এবং সেই হিসাবেই একটি প্রশ্ন এবং উত্তর পর্ব আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের যে প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো, এখানে 14টা প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 1, এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল সুলতান নাকি আমির নাকি খলিফা নাকি নবাব? উত্তর হচ্ছে খলিফা, তাহলে এই খলিফাটা হচ্ছে সঠিক উত্তর। পরের যে প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতির নাম, আলাউদ্দিন খলজির সেনাপতির নাম ছিল মালিক কাফুর। নেক্সট প্রশ্ন, দৌলতাবাদ শহরের অবস্থান ছিল কোথায়? ছিল দাক্ষিণাত্যে। পরের প্রশ্ন, প্রথম হরিহর ও বুদ্ধ প্রতিষ্ঠিত বংশের নাম, সেই বংশের নাম হচ্ছে সঙ্গম বংশ। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়েছিল? তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানিও। মনসব বলতে বোঝানো হয়, উত্তর হচ্ছে মোগল প্রশাসনিক পদ, এটা হচ্ছে একটা মনসব। 6 নম্বর দেখো, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন কে? উত্তর হচ্ছে শের শাহ। বরকির জ দেখো, কবিরের 2টি পংক্তির কবিতাগুলিকে কি বলা হয়? উত্তর হচ্ছে দোহা। পরের প্রশ্ন, চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কোথায়? নবদ্বীপ। পরের প্রশ্ন, পারসিক চক্র কাজে লাগানো হতো কি করার জন্য? জল তোলার জন্য। 9 নম্বর দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। নেক্সট প্রশ্ন, পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ ও শিবাজির মধ্যে। দেখো, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ 2টি তলোয়ার নিতেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লক। এবার দেখো বলেছে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করতে বলছে, এর মধ্যে যেটা বেমানান শব্দ সেটা খুঁজে বের করতে বলছে। ইলতুৎমিশ নাকি রাজিয়া নাকি ইবন বতুতা নাকি বলবন? তো এর মধ্যে এটা বেমানান হচ্ছে, সেটা হচ্ছে ইবন বতুতা, এটা হচ্ছে বেমানান। এবার দেখো বলেছে ঠিক না ভুল সেটা লিখতে বলছে। ইকতার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইকতাদার, এই উত্তরটা কিন্তু একদম ঠিক, তাই জন্য এখানে লিখবো ঠিক। দেখো, দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে দিল্লিতে কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশের ভক্ত? উত্তর হচ্ছে কৃষ্ণের ভক্ত। এবার তোমাদের স্তম্ভ মেলাতে দিয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও।
দেখো ক স্তম্ভে কি আছে, সড়ক ই আজম, আকবর, আবুল ফজল, আহমেদনগর। আর খ স্তম্ভে কি আছে, বৈরাম খান, দাক্ষিণাত্যের রাজ্য, শেরশাহ, আকবরনামা। তো এটা মিলিয়ে কি হবে দেখে নাও। মিলিয়ে যেটা হবে সড়ক ই আজম, সেটা হচ্ছে শেরশাহের সঙ্গে মিলবে। আমি এখানে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। সড়ক ই আজম সেটা শেরশাহের সঙ্গে মিলবে। তারপরে দেখো তোমাদের আকবরটার সঙ্গে মিলবে হচ্ছে বৈরাম খান। পরেরটা দেখো আবুল ফজলের সঙ্গে মিলবে হচ্ছে আকবরনামা। পরেরটা দেখো, পরে তোমাদের আছে আহমেদনগরের সঙ্গে মিলবে দাক্ষিণাত্যের রাজ্য। তো এইভাবে তোমাদের এটা মিল হবে। এবার দেখো দেখো শূন্যস্থান পূরণ করো। শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে কি বলে, এটাকে বলে পিয়েত্রাদুরা। দেখো ঠিক না ভুল লেখো। তানসেন ছিলেন একজন চিত্রশিল্পী, এটা কিন্তু একদম ভুল। এবার দেখো বর্গীর যে বিবৃতি দিয়েছে একটা, মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন, তার ব্যাখ্যা কি দিয়েছে, এর মধ্যে কোন ব্যাখ্যাটা সঠিক সেটা তোমাদেরকে বলতে বলেছে। প্রথম যে ব্যাখ্যা দিয়েছে বলেছে দুর্গ বানানোর খরচ ছিল কম। ব্যাখ্যা 2 বলেছে দুর্গ বানানো ছিল প্রাসাদ বানানোর থেকে অনেক সহজ। ব্যাখ্যা 3 দিয়েছে দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। তো এটা ব্যাখ্যা 3 যেটা দিয়েছে দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো, সেটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। দেখো হিন্দু পাদশাহী কি, উত্তর লিখবে প্রথম বাজিরাও তার সাম্রাজ্য গড়ে তোলার জন্য যে আদর্শ গ্রহণ করেন তা হিন্দু পাদশাহী নামে পরিচিত। এবার দেখো নম্বর, কোন শব্দটি বেমানান, কেশ নাকি কৃপান নাকি কলম নাকি কঙ্ঘা, উত্তর হচ্ছে কলম, এটা হচ্ছে বেমানান। দেখো জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে, উত্তর হচ্ছে জনগণ নিজেরাই নিজের মধ্যে দিয়ে শাসক বেছে নেয় গণতন্ত্র পদ্ধতিতে, যেটা বর্তমানে আমাদের চলছে। 3 নম্বর, গণতন্ত্র মানে এই যে বর্তমানে যে ভোটিং সিস্টেমটা আছে, ভোটিং সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের কে মন্ত্রী হবে সেটা বেছে নিই, সেটাকে বলছে গণতন্ত্র প্রক্রিয়া। 3 নম্বর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 6 12। প্রথম যে প্রশ্ন আছে, বলবন দরবারে কি প্রথা চালু করেছিলেন এবং কেন, অথবা অল রিহলা কার লেখা এবং এই গ্রন্থ থেকে কি জানা যায়, উত্তর লিখবে এইটার যে উত্তর সেটা দেখো অল রিহলা ইবন বৈতর লেখা, এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। তারপরে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, অথবা দিন ই ইলাহি কি। তো প্রথম যে প্রশ্ন আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এর উত্তর লিখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে আফগান দলপতি আদিল সেহাইর সেনাপতি হিমুর মধ্যে হয়েছিল। অথবা দিন ইলাহি হলো মুঘল সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্মমত। আকবর সমস্ত ধর্মের সারবস্তু সহযোগে দিন ইলাহি নামে এই নতুন ধর্ম মতের প্রবর্তন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল বহু ধর্মের পরিবর্তে ভারতে একটি ধর্ম প্রবর্তন করা এবং ধর্মীয় হানাহানি বন্ধ করা। এবার দেখো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কি ছিল, অথবা আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি আর যাবতীয় কি, উত্তর লিখবে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের সম্প্রসারণ এবং অসুন্নি মুসলমান ও হিন্দুদের রাজনৈতিক কর্তৃত্ব বিনাশ করা। তো দেখো তোমাদের যে এই প্রশ্ন তার উত্তরগুলো করাচ্ছি, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিটি বিদ্যালয়ের জন্য। এর আগেও তোমাদের একটা সেট করেছি, সেগুলোও কিন্তু তোমরা দেখে নেবে এবং এটাও কিন্তু ভালো করে দেখবে। এর দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি, উত্তর লিখবে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডারমল। পরের যে প্রশ্ন ছিল জাবতি কি, এটার উত্তর দেখো তোমরা দেখে নাও। সম্রাট আকবর 1573 সালে টোডরমলকে গুজরাটের ভূমি ব্যবস্থা সংস্কারের দায়িত্ব দেন। সেখানে ভূমি জরিপ করে জমির পরিমাণের উপর টোডরমল খাজনা ধার্য করেন। 1582 সালে টোডরমল দেওয়ান পদে নিযুক্ত হলে গুজরাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমগ্র সাম্রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থা টোডরমল ব্যবস্থা বা জাবতি ব্যবস্থা নামে পরিচিত। দেখো আবুল ফজলের লেখা 2টি বইয়ের নাম লেখো, অথবা কে কোথায় মানমন্দির নির্মাণ করেন, উত্তর লিখবে আবুল ফজলের লেখা 2টি বইয়ের নাম হলো আইনি আকবরী ও আকবরনামা। একটা আকবরনামা তোমরা এই মিল করতেই পেলে।
এই প্রশ্নের আরেক ধরনের প্রশ্ন এটা। উমা দেখো, কে কেন খালসা তৈরি করেন অথবা শিবাজির অভিষেক কোথায় হয়, অষ্টপ্রধান কি? উত্তর লিখবে 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং পশ্চিমে আফগানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খালসা বাহিনী গড়ে তোলেন। এর অথবা যে প্রশ্নটা আছে শিবাজির অভিষেক কোথায় হয়, তার উত্তর কি লিখবে? শিবাজির শাসন ব্যবস্থা স্বৈরাচারী থাকা সত্ত্বেও শাসন কার্যের প্রতিটি ক্ষেত্রে অষ্টপ্রধানের পরামর্শ গ্রহণ করতেন। এই অষ্টপ্রধান হলেন পেশোয়া, অমাত্য, মন্ত্রী, সচিব, সামন্ত, সেনাপতি, পণ্ডিত, ন্যায়াধীশ। পেশায় ছিলেন প্রধানমন্ত্রী ও ন্যায়াধীশ ছিলেন বিচার বিভাগের প্রধান। এই অষ্টপ্রধান বা মন্ত্রীরা রাজ্যের ভিন্ন ভিন্ন বিষয় পরিচালনা করতেন। দেখো, সংবিধান কি অথবা ভারতের সংবিধানের প্রধান উপকার কে? কত খ্রিস্টাব্দে এই সংবিধান কার্যকর হয়? উত্তর লিখবে সংবিধান কি, তার উত্তরটা দেখো কি আছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। সরকার কিভাবে নির্বাচিত হবে, আইন শাসন ও বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, এদের ক্ষমতা কীরকম হবে, জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে, এই সব বিষয় সংবিধানে উল্লেখ থাকে। অথবা দেখো, অথবা দিয়ে যেটা আছে তার উত্তর যেটা হবে, ভারতের সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4-5টি বাক্যে। 3 × 5 = 15 আছে। প্রথম যে প্রশ্ন, দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো অথবা সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? তো প্রথমে দেখো উত্তর লিখবে, এই 3টি যে প্রধান সমস্যা সেটা দেখে নাও। উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নেননি। তারপর দেখো আমিরদের বিদ্রোহ দিয়ে তোমরা লিখবে, ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ করে। 3 নম্বর দেখো বৈদেশিক সমস্যা দিয়ে লিখবে, সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিয়দংশ দখল করে নেন। তাজউদ্দিন ইলদুজো একসময় ভারতবর্ষের উপর সার্বভৌমত্ব দাবি করতে থাকেন আর কয়েকজন গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। এবার দেখো পরের প্রশ্ন, শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও সেগুলো লেখো। অথবা টিকা লিখবে মনসবদারি প্রথা। দেখো মনসবদারি প্রথার টিকাটা এখানে লেখানো হয়েছে। আর যেসব প্রশ্নগুলো স্কিপ হয়ে যাচ্ছে সেগুলো তোমরা জানাবে, সেগুলো তোমরা বইয়েই পাবে। যদি তোমার দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেই সব প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য নিয়ে আসবো। উত্তর লেখো, উত্তর হচ্ছে মনসবদারি প্রথা। এর উত্তরে তোমরা লিখবে, আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। মনসবদারদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের পদগুলি শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্য রাখা হতো। উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির। এবার দেখো চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে ছিলেন? চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল? অথবা টিকা লেখো কবির। এবার দেখো কবিরের টিকাটা দেখে নাও। রামানন্দের শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন কবির। তিনি ছিলেন মধ্যযুগের ভারতের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক। হিন্দু দর্শন ও সুফি সন্তদের শিক্ষা তাকে গভীরভাবে প্রভাবিত করে। বিভিন্ন ধর্মের মধ্যে তিনি কোনো পার্থক্য স্বীকার করতেন না। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনই ছিল তার মূল লক্ষ্য। কবিরের মতে তীর্থযাত্রা, পুণ্য স্নান, শাস্ত্রপাঠ, বিধি পালন বা আচার অনুষ্ঠান পালন নয়, কেবলমাত্র মনের পবিত্রতা ও আন্তরিকতার মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষরাই তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার রচিত দোহাগুলি হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ। এবার দেখো ঘ, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? অথবা বুলন দরওয়াজা কেন নির্মাণ করা হয়েছিল? আকবরের সময়ের স্থাপত্য শিল্প বিষয়ে লেখো। তো দেখো ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কি দেখে নাও। ক্যালিগ্রাফি হচ্ছে ইংরেজি শব্দ ক্যালিগ্রাফি, বাংলা অর্থ হলো হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প।
মধ্যযুগের ইতিহাসে ছাপাখানার রেওয়াজ আসেনি এবং তার অস্তিত্ব এই সময় ছিল না, তাই এই সময়ে সুন্দর হাতের লেখার শিল্প ভীষণভাবে চর্চা হতো। এই যুগে হাতে লেখা বইগুলি ছিল শিল্পের নমুনা। আর মিনিয়েচারটা কি সেটা দেখে নাও। ইংরেজি শব্দ মিনিয়েচারের কথাটির অর্থ হলো অনুচিত্র। সম্রাট আকবরের সময় তুতিনামা, রাজমনামা, মহাভারতের ফার্সি অনুবাদ এটা প্রভৃতি বইয়ের মিনিয়েচার দেখা যায়। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন থাকতে পারে, মহাভারতের ফার্সি অনুবাদ কোনটা? উত্তরে তোমরা লিখবে রাজমনামা। ঠিক আছে। বইগুলিতে অলঙ্করণের জন্য সোনার রং ও অন্যান্য রঙের ব্যবহার হতো, ফলে জল জল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্করণ করা হতো। দেখো, জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? অথবা স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? সরকারের প্রধান বিভাগ কয়টি ও কি কি? এবার দেখো স্বায়ত্তশাসনের উত্তরটা দেখে নাও। স্বায়ত্তশাসন বা স্বশাসন বা নিজ শাসন হলো একজন ব্যক্তি বা গোষ্ঠী যার কোনো বহিরাগত কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই সমস্ত প্রয়োজনীয় কার্য সম্পাদন করার ক্ষমতা রয়েছে। আর সরকারি বিভাগ দেখে নাও। গণতান্ত্রিক সরকারের প্রধান তিনটি বিভাগ হলো যথা 1 শাসন বিভাগ, 2 আইন বিভাগ, বিচার বিভাগ। 5 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 3 15 আছে। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে লেখো। অথবা মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন? উত্তর লিখবে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ দিয়ে লিখবে আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে গিয়ে বিভিন্ন নিয়মকানুন বিধিনিষেধ তৈরি করেন। যেমন 1 খাদ্যদ্রব্য, বস্ত্র, গবাদি পশু এমনকি দাসদাসীদেরও মূল্য নির্ধারণ করে দেন। 2 কৃষকদের কাছ থেকে শস্যের মাধ্যমে রাজস্ব গ্রহণ করা হতো। এই শস্য দিল্লির বিভিন্ন সরকারি গুদামে মজুত করা হতো। 3 সরকার ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনের অতিরিক্ত ফসল মজুত নিষিদ্ধ করা হয়। 4 কোনো ব্যক্তি নির্ধারিত মূল্যের বেশি নিলে তার মালপত্র বাজেয়াপ্ত করে তাকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। কোনো ব্যবসায়ী ওজনে কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। 5 আলাউদ্দিন রেশনিং ব্যবস্থা চালু করে দুর্ভিক্ষের সময় প্রতিটি পরিবারকে আধমন করে খাদ্যশস্য সরবরাহের ব্যবস্থা করেন। এবার খ দেখো, সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আছে, দেখো মুঘল আমলের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করো। তো প্রথমে দেখো সম্রাট আকবরের রাজপুত নীতি, প্রথমে ভূমিকা দিবে, দিয়ে লিখবে মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। যেমন বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গে রাজপুত রাজকন্যার বিবাহ দেন। 2 উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। 3 বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। দিয়ে লিখবে রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে নেয় এবং তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। 4 যুদ্ধনীতি। দিয়ে লিখবে অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেরওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মূল্যায়ন দিয়ে লিখবে আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। এবার যে পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন কি, ভক্তিবাদ কি এবং ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল? অথবা বাংলায় ভক্তিবাদ আন্দোলনে শ্রী চৈতন্য দেবের অবদান সংক্ষেপে লেখো। তো দেখো এর উত্তরে দেখে নাও। ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যের অবদান দিয়ে লিখবে বাংলাদেশে তথা পূর্ব ভারতে ভক্তিবাদের সবচেয়ে বড় প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব। ইনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই তিনি বিদ্যানুরাগী ও ধর্মাভাবাপন্ন ছিলেন। 40 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তিনি শ্রী চৈতন্য নামে পরিচিত হন। ভক্তিবাদের প্রচারকদের মধ্যে শ্রী চৈতন্যই সমধিক প্রসিদ্ধ। তার প্রচারিত ধর্মের মূল কথা ছিল বৈরাগ্য ও ভগবানের প্রতি গভীর প্রেম। তিনি জাতিভেদ প্রথা মানতেন না।
জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার ধর্মের বাণী বাংলার ধর্মজগতে এক প্রবল বিস্তার লাভ করেছিল। আজও শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত হয়ে থাকেন। তো এই ছিল তোমাদের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের কিন্তু দুটো সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেল। তোমাদের এরপরে আরও এক সেট ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আসবো এবং আমি চেষ্টা করব এই যে দুটো সেট বা তিনটে সেট একসঙ্গে করাচ্ছি সেগুলোকে একসঙ্গে একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসা। এর পরবর্তীতে তোমাদের আরও যে সাবজেক্টগুলো করিয়েছি প্রথম সেট তার সেকেন্ড সেট বা থার্ড সেট আমি নিয়ে আসবো। তার জন্য তোমাদের কিন্তু সকলকে এই চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকতে হবে। তো তোমাদের আর পরীক্ষা বেশি দিন নেই, তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। তো তোমাদের যে এই প্রশ্নগুলোই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে সেরকম কিছু নয়। এই প্রশ্নগুলো তোমাদের প্রতিটি স্কুলের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং যে সেটের প্রশ্নগুলো করাচ্ছি দুটো বা তিনটে সেট, এই প্রশ্নের প্রশ্নগুলো ভালো করে দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু সাফল্য নিশ্চিত এবং আশা করছি এখান থেকে তোমরা অনেক অনেক কমন তোমরা পেতে চলেছো। তো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।